শুভ সন্ধ্যা my friends. Am I audible and visible? Let me test whether am I audible or visible. Yes, I am visible. Hope I am audible also. If any problem in audition, please give note. আমি শুরু করছি। হ্যান্ডসেট থেকে ট্রান্সমিশনটা বেটার মনে করে আমি হ্যান্ডসেটেই শুরু করছি। আজকে কতগুলো জেনারেল পারসেপশন থেকে কথা বলবো, কোথায় মাই রং পারসেপশনস, কোথায় রাইট পারসেপশনস, সেটা আপনারাও একটু আমাকে জানাবেন। আমি প্রথমে কতগুলো জেনারেল পারসেপশনস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অফ দি নেশন অ্যান্ড অফ দি স্টেট, এবং কোথায় আমি ভুল করেছি, কোথায় মোটামুটি ঠিক বলেছি, এটা একটু বলবো। তারপর কতগুলো নিউজ হেডলাইনে চলে যাব অফ দি পাস্ট অ্যান্ড অফ দি প্রেজেন্ট। জেনারেল পারসেপশন, একটা ধারণা ছিল আমার যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার যে অ্যাক্টিভিটি, তার যে সিলেকশন অফ হিজ মিনিস্ট্রি অ্যান্ড পোস্টিং অফ ডিফারেন্ট পারসনস, এটা দেখে মনে হয়েছিল যে ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্কটা খুব ভালো হবে। অ্যাট লিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and people of India will get something positive from USA, from the administration of the Donald Trump, under Donald Trump of USA. তা কিন্তু হয়নি এখনো। আমরা ভারতবর্ষের জন্যও ভালো কিছু পাইনি, আর বাংলাদেশের জন্যও আমরা ভালো কিছু পাইনি। এই জায়গাটা আমার ইনিশিয়াল পারসেপশনস ভুল ছিল। অবশ্য ওয়ার্ল্ড পলিটিক্সের বা যে কোনো পলিটিক্সেই, হুইচ ইজ অলওয়েজ এ ডাইনামিক প্রসেস, শেষ কথা বলার সময় আসেনি। ভেবেছিলাম যে চায়নাকে কন্টেন করার জন্যে তার কাছে একমাত্র অপশান টু কাম টু কোঅপারেশন উইথ ইন্ডিয়া। তা হয়নি। এই মুহূর্তে যা দেখছি আমি, USA and also West is afraid of ভারতবর্ষ। তারা অলরেডি যেমন চীন সম্বন্ধে ভীত, ভারত সম্বন্ধেও ভীত। দে আর এক্সট্রা কসাস। একসময় চীনের ইকোনমিক গ্রোথকে USA and the Western powers has positively boosted. তাছাড়া আজকে চীনের এই ইকোনমিক কন্ডিশন হতো না। কিন্তু ভারত সম্বন্ধে তারা দেখলাম এক্সট্রা ভীত। সম্ভবত চীনকে তারা সাহায্য করে আলটিমেটলি তাদের যে নিজের ক্ষতি করেছে, সেই থেকে তারা এখন এক্সট্রা কসাস, হোয়াট এভার। আরেকটা জায়গায় তারা ভীত যে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা আন্ডার মেনি প্রভোকেশনস ফ্রম দি USA আনডিস্টার্বড রয়ে গেছে। আমরা ডাইরেক্টলি টাকা দিয়ে রাশিয়ার জিনিসপত্র কিনছি, তেল কিনছি, নট গোয়িং থ্রু ডলার। কারণ USA ভেবেছিল যে ব্রিটিশ এম্পায়ার ধ্বংসের পরে ন্যাচারালি পাউন্ডের পরিবর্তে ডলার দ্য কমন রুট of exchange of monetary exchange
ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড, যে ডলার দিয়েই যখন এক্সচেঞ্জ হবে তখন ঘরে বসে বসে ইনকাম হবে, সেটা হচ্ছে না। কারণ ইন্ডিয়া directly with many of the Arab countries and Southeast Asian countries and Russia having trade directly without recourse to this dollar, এই ভাবছে যে ডলারাইজেশনটার দিকে ইন্ডিয়াও ব্রিক্সকে খুব বেশি হেল্প করছে, এই ভয়, এ একটা জায়গা। আর এদিকে আমেরিকা বাংলাদেশে উইথ দ্য হেল্প অফ মোহাম্মদ ইউনুস ভয়ঙ্করভাবে ঢুকে পড়েছে। এই ঢুকে পড়াটা ইন্ডিয়ার ক্ষেত্রেও ক্ষতিকর, চীনের পক্ষেও ক্ষতিকর। কারণ চীন এবং ইন্ডিয়া ডাইরেক্টলি ইন ফিজিক্যাল জাক্সটাপোজিশন। রাশিয়ার পক্ষ যদিও দূরে বসে আছে ফিজিক্যালি, তারও পক্ষে ক্ষতিকর। এইটার দিকে এইভাবে এইখানে সাউথ এশিয়াতে চীন, ইন্ডিয়া, রাশিয়ার একটা কোঅপারেশনের সম্ভাবনা এগেনস্ট ইউএসএ। এইবার আরেকটা খবর 24 ঘন্টা আগে দেখলাম যে চায়না ব্যাকড জান্টা গভর্নমেন্ট ইন রেঙ্গুন এর উপরে ইউএসের যে স্যাংশন, সেইটা স্যাংশনটা অনেকটা উইকেন করেছে। এটা সম্ভবত বার্মা গভর্নমেন্টের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইছে ইউএসএ, দেখা যাক। আর আগেও বলেছি যে আরাকান অঞ্চল থ্রো দিয়ে চায়নার যেমন কতগুলো প্রজেক্টস আছে অন দ্য কোস্ট অফ দি বে অফ বেঙ্গল, ভারতেরও আছে, এগুলো লক্ষ্য রাখবেন। এবার আসছি আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে এই মুহূর্তে গ্রোথে ইন্ডিয়া নাম্বার 1। হ্যাঁ, এটা সত্যি, ইন্ডিয়া স্টিল নাও এ ডেভেলপিং কান্ট্রিজ, বাট গ্রোথ রেটে ইন্ডিয়া এখন ফার্স্ট। ইন্ডিয়া, আমি বহুবার বলেছি, ফর দ্য ফার্স্ট টাইম হ্যাজ গট এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট। এই ন্যাশনালিস্ট গভর্নমেন্টকে একদম শিকুমাকু, কঙ্গু, টিএমসিপি সব কেউ বরদাস্ত করতে রাজি নয়। কারণ একদম বেসিক জায়গাতে তফাৎটা হচ্ছে এই গভর্নমেন্ট সেন্টারিং বিজেপি is a party which is not an individual party or a dynasty party. It stands on a democratic construction of the party and grassrooted. For the first time in last 150 years, a party has come out from the soil of this country, from the cultural heritage of this country, তার সে প্রাইড নিয়ে। একটাই জিনিসটা হচ্ছে পার্লামেন্ট লোয়ার হাউস অ্যান্ড আপার হাউসে নিউমারিক্যাল পজিশন পজিটিভ না হওয়ার জন্য ফর দ্য বিজেপি ওয়েস্ট বেঙ্গল ইজ সাফারিং, বিকজ ওয়েস্ট বেঙ্গল সাফারিং কারণ ওয়েস্ট বেঙ্গলে যে স্যাটানিক গভর্নমেন্টটা রুল করছে, অ্যাকশান নিতে গেলে যে নিউমারিক্যাল স্ট্রেংথ থাকা দরকার ইন রাজ্যসভা লোকসভায়, সেইটা বিজেপির নেই। এটা ট্র্যাজেডি ফর ভারত অ্যাজ এ হোল অ্যান্ড ফর পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল and particularly Hindu Bengalis of West Bengal. West Bengal is the only land for the Bengali Hindus in this world. Keep it clearly in mind. The only land for the Hindu Bengalis in the world. Only land. And only land for the Hindu refugees. Hindi Bengali refugees. এবার আসছি আমি আরেকটা জায়গায়, এবার ওয়েস্ট বেঙ্গলে যে পার্টি রুল করছে তার আমি নাম বহু আগে দিয়েছি, টিএমসিপিএম।
It belongs to the Sikumaku Kong groups, having the characteristics of all those: a individualistic party, a family dynasty party. It has no democracy in its own construction, a dictatorial party, one of the most corrupted party in Bengal ever born. যেমন আমি বলেছিলাম যে ইউপিএ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে মোস্ট করাপ্টেড গভর্নমেন্ট আন্ডার সোনিয়া গান্ধী। ঠিক ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে এত করাপ্টেড গভর্নমেন্ট আগে কখনো আসেনি। সম্ভবত ভারতবর্ষে কোনো স্টেটে এত করাপ্টেড গভর্নমেন্ট কখনো আসেনি। এই গভর্নমেন্ট ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টেও মিথ্যে কথা বলে, সুপ্রিম কোর্টের অর্ডারকে মানতে চায় না। এরা এরা একটা জিনিস বহুবার বলেছি না, যে আমাকে যখন বহুবার আমার বন্ধুরা প্রশ্ন করেছিল, আমি একটা বহু আগে যখন প্রথম টিএমসিপি ক্ষমতায় এলো 2011-তে, তখন কয়েক বছর পরেই আমি বলতে শুরু করেছিলাম, যখন করাপশন স্টার্ট হলো, আমি বলেছিলাম যে এই গভর্নমেন্ট পরের ইলেকশনে আসবে, বাট ইন দ্য মিডল দে উইল কোলাপস আন্ডার প্রেশার অফ করাপশন। তা কিন্তু হয়নি। এটা ভুল ইন্টারপ্রিটেশন ছিল। এবার ও যে বেঁচে আছে তার কারণটা, সেন্টারে বিজেপি নিউমারিক্যালি ইন এ উইকার পজিশন, এবং বাঙালি হিন্দুর ট্র্যাজেডি, দুর্ভাগ্য, আর বাঙালি হিন্দুর শত শত বর্ষের অনেক পাপের ফল। এটা অনেক পাপের ফল। আমরা অনেক মহান ব্যক্তিকে অনেক অপমান করেছি, সেই পাপের ফল ভুগছি আমরা। সে বিদ্যাসাগরের যুগ থেকে, দেশবন্ধু থেকে সুভাষচন্দ্র পর্যন্ত, ফজলে হক পর্যন্ত আমরা প্রতি মহান ব্যক্তিকে অনেক অপমান করেছি। ইভিন শ্যামাপ্রসাদকেও অপমান করেছি আমরা। সেই পাপের ফল ভুগতে হবে। তবে একটা জিনিস আমি অ্যাসিওর করেছি, আমি বহুবার প্রশ্ন করেছিল যে ওপার বাংলা এপার বাংলার কি হবে। আমি একটা জিনিস বহুবার বলেছি, যে পলিটিক্যাল ডেভেলপমেন্টস অফ বোথ দ্য টু সাইডস অফ দিস বেঙ্গল একই সঙ্গে আবর্তিত হবে, এবং ভয়ঙ্করভাবে। একটা কথা বলেছি এবং তাই হচ্ছে। কিন্তু এটা কয়েক বছর ধরে বলে আসছি, টু পলিটিক্স অন টু সাইডস অফ দিস বেঙ্গল উইল এরাপ্ট ভেরি ভায়োলেন্টলি, একদম রিদমিক্যালি, অ্যাট দি সেম টাইম, সিমালটেনিয়াসলি, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং। ওপার বাংলায় মোহাম্মদ ইউনুস যে ভয়ঙ্কর ব্যক্তি, সকল নোবেল প্রাইজ পাওয়া লোক, কি পিসে নোবেল প্রাইজ পেয়েছিল, ভয়ঙ্কর ব্যক্তি, আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট। আমি আজকেই লিখেছি আমার ফেসবুকে, আমেরিকান ডিপ স্টেটের একটা এজেন্ট অমর্ত্য সেন আজ কোথায় ইউরোপ থেকে ওদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় এসেছে। এটা আরেকটা ভয়ঙ্কর স্কাউন্ড্রেল, লুম্পেন। এই অমর্ত্য সেনটা, এই দুটোই হচ্ছে আমেরিকান ডিপ স্টেটের প্রোডাক্ট। both the two Americans deep state product, the causes of all this. ভয়ঙ্কর স্বার্থপর এবং আমেরিকান ডিপ স্টেট প্রোডাক্ট, বোথ দ্য টু। এবার বলে রাখি, ওপার বাংলায় এই মুহূর্তে যে সিচুয়েশন, দের ইজ নো গভর্নমেন্ট, নো ওয়ান নোজ ইউনুসের লোকজনের মধ্যে কে কখন যে খুন হবে কোনো নিশ্চয়তা নেই। আর্মির যে কে কখন খুন হবে তারও কোনো নিশ্চয়তা নেই। প্রেসিডেন্টের লাইফ নিজেই সন্ত্রস্ত, এবং কখন যে কি ঘটবে কেউ জানে না। এখন ইস্ট পাকিস্তান, দ্যাট ইজ বাংলাদেশের মাটিতে বিভিন্ন শক্তি খেলা করছে। ইউএসএ খেলছে, চায়না খেলছে তুর্কি, পাকিস্তান, সবাই খেলছে। দের ইজ নো গভর্নমেন্ট, ভেরি ফ্র্যাজাইল, ভেরি লিকুইড কন্ডিশন। কোন দিকে টার্ন দেবে কেউ জানে না। মহাকালের সেই কথা, ওয়েট, দ্য সেকেন্ড ফেজ উইল কাম। ইয়েস, দ্যাট সেকেন্ড ফেজ উইল কাম। কিন্তু কীভাবে কি ঘটবে
এবং আমি নিশ্চিত দুপাশের বাংলায় পজিটিভ অ্যাঙ্গেলে এগোবে। বাট তার আগে একটা ভয়ঙ্কর টার্ময়েল যেটা শুরু হয়েছে, এটা শুধু টার্ময়েল নয়, রক্তক্ষয় হবে। এপার বাংলাতেও তাই হবে। এপার বাংলাতেও ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি হবে। কারণ আমি বলেছি দুটো পার্টি, সিপিএম তারপর টিএমসিপিএম, দুটোই হচ্ছে পার্টি হুইচ ইজ ব্যাকড বাই দ্য ফরেন ফোর্সেস উইথ এ অ্যাজেন্ডা টু ডেস্ট্রয় ওয়েস্ট বেঙ্গল। যেটা শ্যামাপ্রসাদের তৈরি করা অনলি ল্যান্ড ফর দ্য বেঙ্গলি হিন্দুজ অ্যান্ড অনলি ল্যান্ড ফর দ্য বেঙ্গলি হিন্দু রিফিউজিস, তাকে ডিস্ট্রয় করে একদম পার্ট অফ পাকিস্তান, পার্ট অফ এক্সপ্যানশন করে দেওয়া, এই হচ্ছে এদের এজেন্ডা মূলত। এবং এই এজেন্ডা সার্থক করতে এরা বিদেশ থেকে প্রচুর টাকা পায়, এরা প্রচুর টাকা পেয়েছে। আমি বহুবার বলেছি সিপিএমের জন্ম হয়েছিল বাই ব্যাকিং ফ্রম ইউএসএ, চায়না অ্যান্ড পাকিস্তান। এবং ওরা বরাবর, শুনলে অবাক হয়ে যাবেন, ইয়েস দ্যাট দ্য এজেন্ট অফ ইউএসএ অলসো, নট অনলি এজেন্ট অফ পাকিস্তান, এজেন্ট অফ চায়না, বাট অলসো ইউএসএ। মনে রাখবেন সিপিএম বলে যে পার্টিটা আছে, ওদের যে নেতাদের কারো কারো একাধিক বউ এবং ছেলেমেয়েরা, তারা সব থাকে ইউএসএতে। ছেলেমেয়েরা সব পড়াশোনা ইউএস, চাকরি বাকরি ইউএসএতে। অসুখ বিসুখ করলে ওরা যায় ইউএসএ, না হয় ইংল্যান্ডে। আর ইন্ডিয়াতে বসে ওরা প্রতি মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র মুর্দাবাদ, ইউএসএ মুর্দাবাদ, এই স্লোগানটা দেয়। এই স্লোগানটা দেয় হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষদের মনের মধ্যে নিজেদেরকে দেখাবার চেষ্টা করে যে এরা কত মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, মার্কিন ক্যাপিটালিজম বিরোধী। এটা হচ্ছে লোক দেখানো। ওই একজন কমরেডই ভুল করেছিল, সে চায়না গেছিল স্বাস্থ্য উদ্ধারের জন্য, সেই প্রমোদ দাশগুপ্ত, সে আর ফিরে আসেনি। কারণ জ্যোতি বসু দেখেছিল যে তার ডিক্টেটরশিপ চালু করতে গেলে এই প্রমোদ বলে লোকটাকে সরাতে হবে, এবং ওখানে গেল, চিরতরে চলে গেল, আর জ্যান্ত অবস্থায় ফিরে আসতে হয়নি। আর কোনো কমরেড কখনো চীন বা রাশিয়ায় চিকিৎসা করতে যায়নি, তারা সবসময় যায় ইংল্যান্ডে, না হয় ইউএসএতে। এই হচ্ছে কমিউনিস্ট ক্যারেক্টার। এবার আজকে এরা যে একদম প্যান ইসলামের, এরা শুধু ইউএসের এজেন্ট নয়, এরা প্যান ইসলামের এজেন্ট। প্যান ইসলামের এজেন্টটা হচ্ছে, এবং এজেন্টটা আরও স্ট্রং হয়েছে 71-এ, যখন পাকিস্তান দুভাগে ভাগ হয়ে গেল এবং চায়না, পাকিস্তান এবং আমেরিকার অপমানিত হলো, নাক ঘষা গেল। তারপরেই এই চায়না, পাকিস্তান এবং ইউএসএ জয়েন্টলি, I hope I am audible and hope I am audible, হ্যাঁ, এবার এদের যৌথ চক্রান্তে এই ভারতবর্ষে ইনফিল্ট্রেশন শুরু হলো ওপার বাংলা থেকে ইন মিলিয়ন্স। এটা সিপিএম করেছে, সিপিএম ইন মিলিয়ন্স ইনফিল্ট্রেট করিয়েছে, তাদেরকে রেশন কার্ড দিয়েছে। তখন রেশন কার্ডটাই ছিল একমাত্র আইডেন্টিটি কার্ড ফর সিটিজেনশিপ, অলসো অ্যাক্টিং অ্যাজ এ ভোটার্স কার্ড, আইডেন্টিটি কার্ড। পরবর্তীকালে সেই যখন লোক মিলিয়ন্সে, এবং এখানে একদম প্যান ইসলামের ব্যাংকিং, প্রচুর টাকা বাইর থেকে আসতো, এই প্রায় 1 কোটির কাছাকাছি ফলস রেশন কার্ড তৈরি করিয়ে তাদেরকে ভোট ব্যাংকে তৈরি করে, এবং সেই রেশন কার্ডের এগেনস্টে এফসিআই গোডাউন থেকে প্রভূত পরিমাণ গম, চাল, কেরোসিন তেল, এইগুলো সব তুলে গোপনে ব্ল্যাকে বিক্রি করেছে, পার্টি ফান্ড তৈরি করেছে, পার্টির পকেট ভারী হয়েছে, নেতাদের পকেট ভারী হয়েছে, আর ওপার বাংলায় পাঠিয়েছে। এই হচ্ছে সিপিএম। কিছু ধরা পড়েছিল, এবং তখন পার্লামেন্টে মমতা ব্যানার্জি চিৎকার করে বলতো যে পশ্চিমবাংলায় সিপিএম মিলিয়ন্সে ওপার বাংলা থেকে লোক নিয়ে এসে ভোট ব্যাংক তৈরি করে জিতছে, বিরোধীদেরকে হারাচ্ছে। সেই মমতা ব্যানার্জি এখন একই কাজ করছে। সেই সময়ের একটা ঘটনা, সেই বামেদের সময় অসংখ্য ঘটনা আগে বলেছি আমি, একটু বলে রাখি। একটা আজকেরই সোশ্যাল নেটে একটা খবর
জ্যোতি বসুর সময়কার একটা খবর, মুম্বাই বিতাড়িত বাঙালিদের নিয়ে তুলকালাম, উলবেড়িয়া ট্রেন থেকে ৩৫ জনকে নামিয়ে দেওয়া হলো, অবরোধ। কি হচ্ছিল ঘটনাটা? বোম্বাই থেকে, বোম্বাইয়ের পুলিশ এই ৩৫ জনকে আইডেন্টিফাই করেছিল তারা বাংলাদেশি, তাদের কোনো বৈধ পরিচয় বৈধ নেই, সারা বেআইনিভাবে ঢুকে বোম্বেতে ইনকাম করছিল। ধরে ওরা ট্রেনে করে ওয়েস্ট বেঙ্গলে আসছিল টু পুশ ব্যাক, টু হ্যান্ড ওভার টু দ্য ইস্ট বাংলাদেশ গভর্নমেন্ট। উলবেড়িয়া মানে হাওড়ার উলবেড়িয়া স্টেশনে, কারণ উলবেড়িয়া অঞ্চলটা হচ্ছে একদম মুসলিম মেজরিটি এরিয়া, ওইখানে ওখানকার এমএলএ কয়েক হাজার লোককে রেল স্টেশনে নিয়ে এসে ট্রেনটাকে অবরোধ করে এই ২৫ জনকে ছিনিয়ে নিয়েছিল। সেই ২৫ জন জন অরণ্যে হারিয়ে গেছিল। এই হচ্ছে সিপিএম। ঠিক একই জিনিস আজকে করছে টিএমসিপিএম। এই যে বহু বহু কোটি মানুষ ঢুকে পড়েছে, তারা ফলস আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করে বসে আছে। এবার মুখ্যমন্ত্রীর হুঙ্কার যে যখন ভোটার লিস্ট কারেকশন হচ্ছে তখন অফিসারদের এগেনস্টে ওপেন হুঙ্কার, যেমন না কারো নাম বাদ যায়। যে বিভিন্ন এরিয়াতে যে ডজন ডজন, মানে সারা ওয়েস্ট বেঙ্গল দেখা যাবে যে ২০ লক্ষ লোক মৃত লোকের নাম আছে। দেখা যাবে বহু লক্ষ মানুষ যারা পার্মানেন্টলি হ্যাজ লেফট দিস ওয়েস্ট বেঙ্গল, তাদের নামও আছে। দেখা যাবে বহু লক্ষ লোকের নাম ১০ জায়গাতে আছে, একই লোকের নাম ৫ জায়গাতে, কারো নাম ১০ জায়গাতে, কারো নাম ৪ জায়গাতে আছে। সেইগুলো যে বাতিল করতে হবে স্বাভাবিক নিয়মে, এটা হচ্ছে ভোটার লিস্ট তৈরি করার অধিকারটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এটা কোনো স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার নয়। সেইটা সেখানেও সে হস্তক্ষেপ করছে, বিরোধীদের হুমকি দিচ্ছে কারো যেমন নাম বাদ যা যায়। একদম সিপিএম যে কাজ করতো সে একই কাজ করছে। এবার আসছি আমি আরেকটা ঘটনায়। আজকের আরেকটা একটু পরে আসছি। আরেকটা ফেসবুকে একটা ভালো একটা বন্দে মাতরম পত্রিকার একটা কাট পিস একটা এসছে নোয়াখালী দাঙ্গার সময়। নোয়াখালী দাঙ্গা তো নয়, নোয়াখালী জেনোসাইডের সময়, যখন এক নাগাড়ে এক পক্ষের হাজারে হাজারে হিন্দু নারীরা রেপড হয়েছে, হাজারে হাজারে হিন্দুরা খুন হয়েছে বাই দ্য সোর্ড অফ দ্য ইসলাম ইন নোয়াখালী 1946 আফটার ক্যালকাটা কিলিং ইন অগাস্ট 1946। সেই সময় গান্ধী ওখানে গেছিলেন। গান্ধী ওখানে গিয়ে কী বানিয়ে দিয়েছিলেন? কুইট নোয়াখালী অর ডাই, গান্ধী ওয়ার্ন সিন্ধুজ। উনি কিন্তু মুসলিমদের অস্ত্র ত্যাগ করতে বলেননি। আপনি যদি ও রচনাবলী পুরো খণ্ডগুলো পড়েন দেখবেন কখনো উনি মুসলমানদের অ্যাডভাইস দেননি। মুসলমান যেখানে হত্যাকাণ্ড করেছে, খুন করেছে, রেপ করেছে, এটা নাকি তারা করেছে, তাদের ধর্ম এটা। হিন্দু মেয়েরা রেপড হচ্ছে, হিন্দু মেয়েদের কি অ্যাডভাইস করেছেন? দাঁতে দাঁত চেপে থাকবে, অ্যালাউ দেম টু হোয়াট দে আর ডুইং, দিস ইজ স্কাউন্ড্রেল গান্ধী। যখন হিন্দু মেয়েরা রেপড হচ্ছে সেই সময় হি ইজ অ্যাডভাইসিং দ্য হিন্দু ওমেন, দাঁতে দাঁত চেপে চুপ করে থাকবে, প্রতিরোধ করবে না। লেট দেম ডু হোয়াট এভার দে লাইক, হোয়াট এভার দে ওয়ান্ট, ডোন্ট রেজিস্ট, ডোন্ট স্পিক আউট, দিস ইজ স্কাউন্ড্রেল গান্ধী। ঠিক এখানেও এই নোয়াখালীতে গিয়ে এই সমস্ত নোংরামি করেছেন, বদমাইশি করেছেন। কুইট নোয়াখালী অর ডাই, গান্ধী ওয়ান সিন্ধুজ হেডলাইন। তাই না, নোয়াখালীতে আরও নোংরামি করেছেন। নোয়াখালীদের সঙ্গে ওনার তো সেই কতগুলো যুবতী মেয়ে ছেলে নিয়ে যান। সেই রকম যেখানে নারকীয় অবস্থা, চারধারে হাজারে হাজারে ডেড বডি পড়ে আছে, শকুনে খাচ্ছে, শিয়ালে খাচ্ছে, সেই নারকীয় অবস্থায় ওনার এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কি? তার মেয়েদের নিয়ে শুয়ে থাকলেও তার মধ্যে কোনো সেক্স ফিলিং জাগে কিনা, তিনি সত্যিই সন্ন্যাসী হয়েছেন কিনা, তার মনে কামভাব দূরীভূত হয়েছে কিনা, তার পরীক্ষাটা তিনি কীভাবে করবেন? তিনি দুদিকে দুই উলঙ্গ যুবতী মেয়েদের নিয়ে শুয়ে থাকবেন। এ তার এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই সমস্ত দেশ দেখে ওনার সেক্রেটারি ওনাকে ত্যাগ করে পালিয়ে এসেছিলেন।
বিখ্যাত নৃতত্ত্ববিদ, মহাপণ্ডিত, বাঙালি পণ্ডিত প্রফেসর বাসু। দিস ইজ দিস স্কাউন্ড্রেল। এই স্কাউন্ড্রেল সম্বন্ধে কিছু কথা বলবো আমি আজকে। এবার আসছি আমি আরেকটা, আজকের কথা কতক্ষণ হলো, স্টপ ইট, ওকে, আরেকটা কথা। এবার আজকের একটা বড় খবর ওয়েস্ট ইন্ডিয়া থেকে এসছে, ডিটেলসটা আমার দেখা হয়নি এখনো। কোর্ট থেকে মালেগাঁও ব্লাস্ট, মনে আছে সেই মালেগাঁও ব্লাস্ট আপনাদের? ইউপিএ সরকারের সময় মালেগাঁওতে একটা ব্লাস্ট হয়েছিল। সেই ব্লাস্টের তখন সোনিয়া গান্ধীর ইউপিএ গভর্নমেন্ট, ওই পাইয়াটা তখন প্রধানমন্ত্রী, স্পিচলেস প্রাইম মিনিস্টার, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। সেই সময় চিদাম্বরম হোম মিনিস্টার, উনি একটা শব্দ কয়েন করে, হিন্দু টেরর। সেই সময় এই টেরর কে করেছে, এই ব্লাস্ট কে করেছে? সাধ্বী প্রজ্ঞা আর কর্নেল পুরোহিত, ইন্ডিয়ান আর্মির কর্নেল পুরোহিত, হিন্দু, এরা করেছে। আর সঙ্গে মদতদাতাকে লেফটেন্যান্ট কর্নেল এস.কে. সিনহা বলেছে এই কথা, যে এক সময় ছিল ভারতবর্ষের আর্মির সেকেন্ড ম্যান ইন কমান্ড, যে হি ওয়াজ সাপোজ টু বি দ্য চিফ অফ দি আর্মি অফ ইন্ডিয়া। যেহেতু লোকটা খুব স্পষ্টবাদী, তাকে কংগ্রেস তাকে আর্মি চিফ করেনি, জুনিয়রকে আর্মি চিফ করার জন্য হি ফিলিং ইনসাল্টেড হি রিজাইন্ড। পরবর্তীকালে সেই সরকারই বাধ্য হয়েছিল কাশ্মীরের মোস্ট টার্বুলেন্ট পিরিয়ডে তাকে জম্মু কাশ্মীরে গভর্নর করে প্রবলেম সলভ করার। পরে আমাদের আসামে যখন মোস্ট টার্বুলেন্ট অবস্থা, তখন এই এস.কে. সিনহাকেই ওরা গভর্নর করেছিল। সেই অবস্থায় উনি একটা হিউজ স্পিচ দিয়েছিলেন, ভারতরত্ন বরদলৈ মেমোরিয়াল স্পিচ। সাবজেক্ট ওয়াজ ইনফিল্ট্রেশন, ইললিগাল ইনফিল্ট্রেশন ফ্রম ইস্ট পাকিস্তান অবলিক বাংলাদেশ ইনটু ইন্ডিয়া, পার্টিকুলারলি আসাম। এই সাবজেক্টটা সিকুমাকু কঙ্গোদের পছন্দ হয়নি, তাই তাকেও চেষ্টা হয়েছিল এই মালেগাঁও ব্লাস্টের ওয়ান অফ দ্য অ্যাকিউজড বলে ঢুকিয়ে দেওয়ার। সেই সময়কার খবরের কাগজগুলো দেখলে আপনারা বুঝবেন যে এস.কে. সিনহাকে ওরা ট্রাই টু ইনক্রিমিনেট। আজকে এটা পরিষ্কার হলো, কর্নেল পুরোহিত অ্যান্ড সাধ্বী প্রজ্ঞাকে ওরা ক্রিমিনালি, মিথ্যাভাবে, ফলসলি ইনক্রিমিনেটেড। এবং আজকে 2 দশক এই লোকগুলো সাফার করলো। দ্য স্কাউন্ড্রেল কংগ্রেস এই জিনিস করেছে, এবং শুধু কাউন্ডেলস কনে, এই জিনিস সিকুমাকু কঙ্গুরা ভারতবর্ষে করে চলেছে। হয় নেভার দে আর ইন পাওয়ার টু স্ট্যাম্প হিন্দুজ অ্যাট দ্য টেরোরিস্ট। ওদেরকে ইসলামিক টেরোরিজম ওরা দেখতে পায় না, ইসলামের ইনফিলট্রেশন দেখতে পায় না। এবং আজকে হ্যাঁ, কেস তো ওরা ফ্রেম করেছিল ইউপিএ গভর্নমেন্টের সময়, যখন মহারাষ্ট্রে কংগ্রেস গভর্নমেন্ট, ফ্রেম তো ওরা করেছিল। অল মেটেরিয়ালস দে কালেক্টেড, চার্জেস তো ওরাই ফ্রেম করে রেখেছিল, সব তো ওদের সময়কার তৈরি। বাবা, মিথ্যা যেটা মিথ্যাই, তাকে মিথ্যাকে সত্যি প্রমাণ করা অত সহজ নয় পৃথিবীতে, প্র্যাকটিক্যালি ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইন এ জুডিশিয়াল প্রসেস। বাঁদরামি, নোংরামি, মিথ্যাচার প্রমাণিত হয়ে যায়। আজকে শ্রদ্ধাপ্রজ্ঞী আর কর্নেল পুরোহিত বেকসুর খালাস হয়ে গেলেন, কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার আসছি আমি আরেকটা জায়গায়। আজকে একটু কতক্ষণ হলো, 29 মিনিট না, বোধহয় 25 মিনিট হয়েছে। আমি একটু বলে থেমে যাব, যেটা হচ্ছে এই, আমি আপনাদের আজকে বেশি কথা, আজকে এবার সাবজেক্ট যেটা আমি আলোচনা করেছিলাম, যেটা এই যে গান্ধী সম্বন্ধে আপনাদের কি ধারণা? এখনো পর্যন্ত বাঙালি হিন্দুর মধ্যে গান্ধী সম্বন্ধে অনেকের ধারণা খুব উঁচু আছে। আই রেসপেক্ট দ্যাট। একটা কথা বলি, দেখুন, গান্ধী ইজ এ বিগ ম্যান, নো ডাউট, আই অ্যাডমিট দ্যাট। গান্ধী বিগ কী করে হয়েছিলেন? একদম ওয়েস্টার্ন মিডিয়া এবং ইন্ডিয়ার যে মিডিয়াগুলো একদম
ইন্ডিভিজুয়াল ফ্যামিলি কন্ট্রোল মিডিয়া, তখন তো বিল্ডারদের মিডিয়া, এটাই তো ছিল বিল্ডারদের মিডিয়া, যারা ব্রিটিশ ডিপেন্ডেন্ট, ইনডিরেক্টলি ব্রিটিশ কন্ট্রোল, আর ব্রিটিশের নিজস্ব মিডিয়া, ইউরোপের মিডিয়া, তারাই তো গান্ধীকে তুলেছিল। হ্যাঁ জয়দেববাবু, এটা দেখবো আমি। ইয়েস, আমি আসছি। এইবার আমি মুজিব সম্বন্ধেও আসছি। মুজিব কী জিনিস? এই যে গান্ধী সম্বন্ধে আগে কিছু কথা বলেছি আমি। গান্ধীর সম্বন্ধে এই মিডিয়া ইমেজ বিল্ড আপ করেছিল। এই বিল্ড আপের জন্যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ তাকে সাধু হিসেবে গ্রহণ করেছিল। এটা তো গ্রাউন্ড রিয়ালিটি। হিজ ইমেজ ওয়াজ বিল্ড আপ অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল ইন ইন্ডিয়া রিগার্ডেড হিম অ্যাজ এ সাধু। এটা গ্রাউন্ড রিয়ালিটি, মেবি বেসড অন সাম ফলস থিংস, কিন্তু সেই তথ্যগুলো বেরিয়ে আসতে সময় লেগেছে। হিজ ইমেজ ওয়াজ বিল্ট আপ অন ফলসহুড। এই যে মেটেরিয়ালসগুলো, এই সত্যগুলো বেরিয়ে এসছে অনেক পরে, এই ডকুমেন্টসগুলো বেরিয়ে আসছে অনেক পরে, আফটার 100 ইয়ার্স, মেনি ডিকেডস তথ্যগুলো বেরিয়ে আসছে, কারণ তথ্যগুলো তখন সবার কাছে ছিল না। আজকে সেই তথ্যগুলো পাওয়ার পরে আজকে গান্ধীকে সেইভাবে শ্রদ্ধা করা সম্ভব না, বরং অনেক ক্ষেত্রেই অনেক ইচ্ছে করে অনেক কুৎসিত ভাষা ব্যবহার করতে, এবং সেটা আমি করি। আমি নিজে বলি যে গান্ধী সম্বন্ধে আমার চাইল্ডহুডটাতে, যখন আমি ছোটোবেলা কিশোরয়ে গান্ধীর জীবনীর অংশ পড়েছিলাম, তখন তাকে মনে হয়েছিল গ্রেট ম্যান, দেবতা। আস্তে আস্তে চোখ খুলেছে, পরে মনে হয়েছিল এ কনফিউজড ম্যান, বাট এ গ্রেট ম্যান অ্যাট হার্ট। অনেক পরে যখন ডকুমেন্টস দেখছি, যখন সেকেন্ড গ্রেট ওয়ারের প্রেক্ষাপটে, যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে যখন তার স্ট্যান্ডসগুলো দেখছি, হাউ মর্নিংয়ে একটা স্ট্যান্ড, সন্ধ্যেবেলা একটা স্ট্যান্ড, অ্যান্ড হাউ ই বিহেভড উইথ ন্যাশনালিস্টস, হাউ ই বিহেভড উইথ দ্য রিয়েল হিরোজ অফ দিস কান্ট্রি অ্যান্ড নেতাজি সুভাষচন্দ্র, তখন চোখ খুলে গেছে। তারও অনেক পরে যখন আর্কাইভস খুলে খুলে দেখছি, মেটেরিয়ালসগুলো দেখছি, তখন তো আরও চোখ খুলে গেছে। যেমন আপনারা দেখেছেন 45-46-এ গান্ধী আইনের খুব প্রশংসা করছে, এটা আপনারা দেখছেন বাইর থেকে, বাট আমি আর্কাইভসগুলো দেখেছি। ওই সময় ব্রিটিশ ডকুমেন্টস লিখছে গান্ধীর এই স্ট্যান্ডটা বাইরে, ভেতরে উনি আশ্রমের মধ্যে তার শিষ্যদের ধমকাচ্ছেন যে তোমরা সুভাষ বোস এবং আইএনের এত প্রশংসা করলে আমার গান্ধীবাদের কি হবে, ধমকাচ্ছেন। এই রেকর্ড দেখার পরে আমার গান্ধী সম্বন্ধে আর কোনো ভালো কথা বলার ইচ্ছে থাকে না, থাকা সম্ভব নয়। আমি যখন ডকুমেন্টস দেখছি 1960-তে কে মুন্সি পরিষ্কার প্রেস মিটে বলছেন যে 1939-এ একটা সময় ব্রিটিশ এক হাই সেক্রেটারি আমাকে একটা ফাইল দিল, সেই ফাইলটা তারা ইনস্ট্রাক্ট করলো গান্ধীকে দেখানোর জন্য। সেই ফাইলে কি লেখা ছিল সুভাষ বোসের সঙ্গে জার্মানির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ইন ক্রাইসিস ইন ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড কামিং, সেই সময় দ্য জার্মানি উইল ডিপেন্ড অন সুভাষ বোস ইন ইন্ডিয়া। এই ফাইলটা আমাকে গান্ধীকে দেখাতে নিয়ে যাওয়ার নির্দেশ হয়েছিল। আমি অবাক হয়েছিলাম, এরকম একটা সিরিয়াস ইন্টেলিজেন্স ফাইল কেন গান্ধীকে দেখানো হলো। অর্থাৎ এবং এক জায়গায় বলেছেন কে মুন্সি যে এটাই ব্রিটিশের স্টাইল ছিল, মাঝে মাঝেই ব্রিটিশের ইন্টেলিজেন্স ফাইল আমার হাত দিয়ে গান্ধীর কাছে যেত। অর্থাৎ গান্ধীর সঙ্গে ব্রিটিশের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং ইনস্ট্রাকশন যেত যে তুমি কি করবে। এবং সুভাষ বোসকে যে ওরা কংগ্রেস থেকে তাড়ালো, এ তো আমি বহুবার বলেছি, এটা হচ্ছে ব্রিটিশের প্ল্যান। কারণ সেকেন্ড গ্রেট ওয়ারের প্রেক্ষাপটে সেই সময় কংগ্রেসের মতো একটা অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টির হেডে বসে থাকবে সুভাষ বোসের মতো একটা লোক, এইটা ব্রিটিশের স্বার্থের পরিপন্থী, গান্ধী নেহরুদের স্বার্থের পরিপন্থী। তাই জয়েন্ট ভেঞ্চারে সুভাষ বোসকে ফার্স্ট ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্টের বিরুদ্ধে গান্ধী নন কোঅপারেশন মুভমেন্ট করলেন,
বাধ্য করলেন তাকে রিজাইন করার জন্য, এবং পরবর্তী তাকে তাকে শোকজ না করেই তাকে করা হয়েছিল, কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল। দিস ইজ স্কাউন্ড্রেল গান্ধী নেহরুজ ইন কনসালটেশন উইথ ব্রিটিশ। কারণ ব্রিটিশ জানতো যদি ব্রিটিশ সরাসরি সুভাষ বোসের এগেনস্টে অ্যাকশান নেয়, সুভাষ বোস উইল বি মোর পপুলার। তার থেকে যদি গান্ধীকে দিয়ে অ্যাকশান নেওয়া হয় তাতে ব্রিটিশের লস নেই, বরং এটা কংগ্রেসের নিজস্ব ব্যাপার বলে চলে যাবে, ব্রিটিশের কোনো লস নেই, অথচ সুভাষ বোসের ক্ষতি হবে। এই তো চাল ছিল। এবার আসি 42 আগস্ট মুভমেন্ট। 42 আগস্ট মুভমেন্ট সময় বহু আগে প্রচুর আমি লেখালেখি করেছিলাম, বহু আগে। তখনও মহাকালের কথাগুলো অন 42 আগস্ট মুভমেন্ট আমি তখনও চোখে আসেনি। সেই লেখাটা আমার নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্যের 3য় খণ্ডে আছে। 3য় খণ্ডের পেজ নাম্বার, আর্টিকেল নাম্বার 20, 219, 20, 21, 22 এই পেজে আছে 42 আগস্ট মুভমেন্ট ও গান্ধীজি। সেখানে পরিষ্কার লিখেছিলাম আমি, 3 পাতা এখন পড়ে শোনালে অনেক সময় লেগে যাবে, তাহলে আপনারা পড়ে নেবেন। আমি পরিষ্কার লিখেছিলাম যে গান্ধীজি আগস্ট আন্দোলনের ডাকটা দিয়েছিলেন, হোয়ার ইজ দ্য প্রিপারেশন কোথায়, এবং একটা এত বড় মুভমেন্ট অফ দ্য চেন অফ কমেন্টস কোথায়? গান্ধী কি জানতেন না নেকা চৈতন যে হি উইল বি অ্যারেস্টেড? তারপরে আন্দোলনটাকে কে চালিয়ে নিয়ে যাবে, তার চেন অফ কমেন্টস কোথায়? হু আফটার গান্ধী, দেন ইফ দ্য সেকেন্ড ম্যান ইজ অ্যারেস্টেড, হু দ্য থার্ড পার্সন? কোনো চেন অফ কমেন্টস নেই, কোনো প্রিপারেশন নেই, কোনো এজেন্ডা নেই। মুভমেন্টস কোনো এজেন্ডা নেই, এজেন্ডালেস মুভমেন্ট। এটা হয় নাকি? আমি সার্জেন্ট যদি কোনো অপারেশন করতে চাই, আমি আগের দিন ওয়ার্ডের সিস্টারদের, ওয়ার্ড বয়দের, আমার জুনিয়রদের বলবো না যে টুমোরো দিস অপারেশন উইল বি ডান, প্রিপেয়ার দি পেশেন্ট ইফ দ্য অপারেশন ইজ ভেরি ডিফিকাল্ট? আরও 1 সপ্তাহ আগে আমি সবাইকে বলবো প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য অপারেশন, দিস আর দ্য থিংস নিডেড টু বি ইন দ্য অপারেশন থিয়েটার টু কমপ্লিট দ্য অপারেশন। পরিষ্কার, there will be planning. Where is the planning of Gandhi for this 42 August movement? Where is the chain of command? আমার সার্জিক্যাল টিম কী হবে, আমার মুভমেন্টের চেন অফ কমেন্ট কী হবে, পোস্ট অফ প্রবলেমসগুলো কী হবে আমি এগোবো, তার হোয়ার ইজ দ্য প্রিপারেশন? নেই, অ্যাবসলিউটলি নট। পরের দিন অ্যারেস্টে উনি প্যালেসে চলে গেলেন। প্যালেসে গিয়ে সেখানে আরদালিদের নিয়ে দিব্যি মজাতে প্যালেসের মধ্যে প্যালেস্টান প্রিজনে তিনি দিন কাটাতে শুরু করলেন। ধান্দাটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রিয়েল ধান্দা? এবং যুদ্ধের শেষে যখন প্রিজন সেল থেকে বেরোলেন, কি বললেন? যে অগাস্ট আন্দোলনের সময় জনগণ যা ভায়োলেন্স করেছে, এ দায়িত্ব আমার নয়, আমি ভায়োলেন্স করতে বলিনি, এ দায়িত্ব সবার অন্য লোকের। ঘাট থেকে দায়িত্ব ছেড়ে ফেললেন। আর কংগ্রেসের ডিস্টোরিয়ান্সরা কি করে? যারা ডিস্টর্টেড হিস্ট্রি লেখে, গান্ধী নাকি গ্রেট ম্যান, বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল মুভমেন্ট তো কয়েকদিনই থেমে গেছিল। মুভমেন্ট কংগ্রেস করেনি, করেছিল সোশ্যালিস্ট গ্রুপ, করেছিল ফরওয়ার্ড ব্লক অ্যান্ড সাম রেভলিউশনারিজ। ভাই, সুভাষ বোসকে বার্লিন রেডিও থেকে এজেন্ডা সাপ্লাই করতে হয়েছিল, থ্রো ব্রডকাস্ট। গান্ধী কোনো এজেন্ডা দেয়নি, চেন অফ কমেন্টও দেয়নি। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এই জায়গাটা, উদ্দেশ্য আমি সেখানে লিখেছি, ওই বইয়ে লিখেছি। উদ্দেশ্য হচ্ছে সুভাষ বোস যদি বাউন্ডারিতে আক্রমণ করে, তার আগেই ভারতবর্ষের যুব সমাজকে পঙ্গু করে দেওয়া, ব্রিটিশের প্রিজন সেলে ঢুকিয়ে দেওয়া, আন্দোলনের নাম করে তাদেরকে ঢুকিয়ে দাও। আনপ্রিপেয়ার্ড ইউথ উইল বি very easily caught by the British police and British army, they will be inside the prison cell. And Subhas's যে স্বপ্ন যে অ্যাটাক দ্য ব্রিটিশ ফ্রম বোথ সাইডস, ফ্রম ইনসাইড ইন্ডিয়া, ফ্রম আউটসাইড ইন্ডিয়া, ব্রিটিশ সুভাষ বোসের সেই অ্যাটেম্প্ট ফেল করবে, টু ফ্রাস্ট্রেট দিস ইজ। এবং আরেকটা গান্ধীর সুকৌশলে করেছিলেন, সে কৌশলটা কি? সেটাই মহাকাল বলেছেন। এই মহাকালের মুখ থেকে, মহাকালের এই জায়গাটা আমি মহাকাল কথন থেকে পড়ে শোনাচ্ছি এই জায়গাটা। মহাকাল কথন ফার্স্ট ভলিউমের পেজ নাম্বার 26-27।
কংগ্রেসের কালিমালিপ্ত মুখকে সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা। ভূত কখনো কংগ্রেসের কালিমালিপ্ত মুখকে সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা। কোনটা? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। গান্ধীজির কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো কংগ্রেসের কালিমালিপ্ত মুখকে সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা। ওরা সুভাষ বোসকে অপমান করেছে, টর্চার করেছে, তাতে কংগ্রেসের ইমেজ নষ্ট হয়েছে গোটা নেশন ওয়াইড। এবং সুভাষ বোস যেভাবে একদম বিস্ময়করভাবে ব্রিটিশের কারাগার থেকে দেশ থেকে বেরিয়ে গেছে, তাতে সুভাষ বোসের ইমেজটা অনেক উপরে উঠে গেছে, গান্ধীজির ইমেজের থেকে অনেক উপরে। গান্ধীজির মুখে কালি লেগে গেছে, কংগ্রেসের মুখে কালি লেগে গেছে। সেই কালিমালিপ্ত মুখকে সাবান দিয়ে ধোয়ার জন্যে গান্ধীজির এই নাটক। ইয়েস, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেসের কালিমালিপ্ত মুখকে সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা। দিস গান্ধী, দ্য কানিং গান্ধী, এ পলিটিশিয়ান গান্ধী। গান্ধীর মধ্যে সততার কোথাও কোনো জায়গা নেই, সাহতার কোনো পরিচয় নেই। একদম ফ্রম দি বিগিনিং টু এন্ড ইজ এ ফ্রড ম্যান। যেটা টলস্টয় বলেছেন, ইজ এ ফ্রড ম্যান, ইজ টোল্ড বাই টলস্টয়। এবং ম্যাক্স মুলার নয়, আমাদের মুলার, ইয়েস, আমাদের এর যে ডায়েরিতে আমাদের এর ডায়েরিতে লেখা আছে, সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর কথা লেখা আছে। টলস্টয় লিখেছেন এই ফ্রড ম্যান। আর সুভাষচন্দ্রের সঙ্গে যা দেখা হলো আমাদের জেনেভাতে, এক বিখ্যাত ব্যক্তি যিনি বই লিখেছিলেন অন শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত বই, রোমালোরা ডায়েরিতে লেখা আছে আরও ভয়ঙ্কর। গান্ধী কোনো তথ্য, কোনো হিস্টোরিক ফ্যাক্টসের উপরে তার ডিসিশন নেন না। নিজে গান্ধী বলেছেন, আমি অত পড়াশুনো করি না, আমি অত পড়াশুনো করে অত হিস্টোরিক ফ্যাক্টস থেকে আমি আমার অ্যানালাইসিস করে ডিসিশন নিই না। আমার মাথার মধ্যে আইডিয়া স্পার্ক করে, সেই স্পার্কিং থেকে আমি প্ল্যান করি। আমি অত ইতিহাস ঘুটে, আমি তথ্য থেকে আমি অত প্ল্যান সংগ্রহ করি না। মাথায় আমার স্পার্ক করে। এক সময় আদিতে যেমন ভারতবর্ষের মুনি ঋষিদের মাথায় স্পার্ক করতো, উনি সেই রকম ভান করছেন ভারতবর্ষের আদি মুনি ঋষিদের মতো। এই হচ্ছে ভণ্ডামি। এবার আসছি আমি আরেক ভণ্ড হচ্ছে মুজিবুর রহমান। আর এক ভয়ঙ্কর ভণ্ড মুজিবুর রহমান। এদেশে এবং ওপার বাংলায় বহু লোক তাকে বঙ্গবন্ধু মনে করে। হি ইজ নট বঙ্গবন্ধু, হি ইজ পাক বন্ধু। এই প্রশ্নটা খুবই জোরালো। মনে রাখবেন, এই মুজিবুর রহমান ক্যালকাটা কিলিংয়ে সুরাবর্দির ডানহাত কলকাতায়, মহাকালের কথা, ওর হাতে হিন্দুর রক্ত লেগে আছে। পাকিস্তান যদি ওপার বাংলা, আমি একটা জিনিস আগে বলেছিলাম, বাঙালির জন্যে পলিটিক্যালি যে মানুষগুলো খুব বড় মাপের ফর বাঙালি চিন্তা করেছে, একজন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, একজন ফজলুল হক, একজন সুভাষচন্দ্র, একজন শ্যামাপ্রসাদ। ফজলুল হকের একটাই দোষ ছিল, তিনি খুব ফ্রিকল মাইন্ডেড ছিলেন, কোনো একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারতেন না। কিন্তু ম্যান ওয়াজ এগেনস্ট পাকিস্তান। যদিও একসময় জিন্না খুব ইন্টেলিজেন্টলি তাকে দিয়ে পাকিস্তান রেজলিউশন পাস করিয়েছিল, বাট হি ওয়াজ এগেনস্ট পাকিস্তান। সেই পাকিস্তান ওয়াজ নট এ জিওগ্রাফিক্যাল পাকিস্তান। এবং তারও পরে হি ওয়াজ এগেনস্ট পাকিস্তান। মুসলিম লীগকে বেঙ্গলের পলিটিক্স থেকে সরিয়ে রাখার জন্য শেষ চেষ্টা করেছিলেন শ্যামা হক মন্ত্রিসভা তৈরি করে, পারেননি। রিয়েলি ভেরি নন কমিউনাল মানুষ, উদার মনের মানুষ,
তিনি ওপার বাংলায় শেষ হয়ে গেলেন। এপার বাংলায় শ্যামাপ্রসাদ হারিয়ে গেল মানুষের মন থেকে, ওপার বাংলায় ফজলে হক মানুষের মন থেকে হারিয়ে গেলেন। ট্র্যাজেডি উঠল কে? মুজিবুর রহমান। তার একটাই গুণ, সুঠাম দেহি, ভালো বক্তা, অত্যন্ত ইমোশনাল, নাটকীয়তা আছে, মানুষের মন জয় করতে পারে, শার্প কমন সেন্স। বাঙালির দুর্ভাগ্য, এই মানুষটাকে ওপার বাংলার মানুষও আপন করে নিয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ উনি রিয়েলি চাননি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পুরো মুক্ত হয়ে যাক, পাকিস্তান থেকে ছিন্ন হয়ে স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি হোক, এটা উনি চাননি, কখনোই চাননি। উনি যা কিছু ডায়লগ মেরেছেন আপ টু 7 মার্চ 1971, এই ডায়লগটা হচ্ছে প্রেসার ট্যাকটিক্স, পাকিস্তান সরকারের উপরে ভুট্টো এবং ইআইআর উপরে চাপ সৃষ্টি করা। তোমরা আমাকে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দাও, না হলে আমি থ্রেট করছি বাংলা আমি পুরো পাকিস্তানকে আলাদা করে দেব। এটা থ্রেট, অনলি থ্রেট। মনে প্রাণে পাকিস্তানপন্থী, মনে প্রাণে কখনোই চাননি পাকিস্তানটা দুভাগে ভাগ হয়ে যাক, মনে প্রাণে। আর কারণ ইস্ট বেঙ্গলের মানুষ, ইস্ট পাকিস্তান মানুষ, জনগণ চেয়েছিল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। কারণ ইস্ট পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান ইকোনমিক্যালি, কালচারালি এক্সপ্লয়েট করছে, শোষণ করছে, সেখান থেকে মুক্তি চেয়েছিল। আর বেশি মুক্তি চেয়েছিল ওপার বাংলাদেশি হিন্দুরা, এটা ফ্যাক্ট। এবং যে জন্যে বাংলাদেশি হিন্দুদের কয়েকজন নেতা মনে প্রাণে মুজিবকে নেতার আসনে বসিয়েছিল। এইখানটাই ইতিহাস, এইখানটাই ট্র্যাজেডি। অথচ মনে প্রাণে মুজিব চায়নি বাংলাদেশ মুক্ত হোক। এবং এইখানটাই ক্রুশিয়াল জায়গাটা ওপার বাংলার মানুষ, এপার বাংলার হিস্টোরিয়ানসরা এখনও বুঝতে পারছে না। উনি মনে প্রাণে চাননি। বাংলাদেশ যে মুক্ত হয়ে গেছে এটাতে উনি খুব রাগান্বিত হয়েছিলেন। তাজউদ্দিনের উপরে উনি খুব রেগে গেছিলেন আফটার কামিং ব্যাক টু বাংলাদেশ ফ্রম ইংল্যান্ড, আফটার বিং ফ্রিড। এবং ওর যে অ্যারেস্ট হওয়ার, যেমন আমি আবার আগে বলেছি, গান্ধীর অ্যারেস্ট হওয়াটা 1942-তে নাটকীয়তা ছিল, লোক দেখানো, নিজের এবং নিজের পার্টির মুখের কালিমা সাবানে ধোয়ার জন্য করেছিলেন, জনগণকে চিট করেছিলেন। গান্ধী 1940 জনগণকে চিট করেছিলেন। ঠিক 25 যখন অ্যারেস্ট হচ্ছেন মার্চে, দেখুন 5 ওনার 7 অত বড় স্পিচ, ভয়ঙ্কর স্পিচ, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, হাতে হাতে অস্ত্র ধারণ করে, এই যে এত বড় স্পিচের পরে 7 থেকে 25 তাকে কেউ অ্যারেস্ট করতে যায়নি। এ তো দেশদ্রোহিতা, এ তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তারপরেও কেন পাকিস্তান পুলিশ, পাকিস্তান আর্মি তাকে অ্যারেস্ট করতে যায়নি? কারণ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ইন দ্য কার্টেন, there was dialogue was continuing under the British এবং আমেরিকান অ্যাম্বাসেডার্স গাইডেন্স, যে কোনো রকমের যদি প্রবলেমটা সলভ করা যায়। আন্ডারস্ট্যান্ডিংটা হলো না, কারণ পশ্চিম পাকিস্তানের ক্যারেক্টার্সরা বাঙালি মুজিবুর রহমানকে বিশ্বাস করে না, তারা তাকে প্রাইম মিনিস্টার হতে দেয়নি। এই তো অবস্থা। এই অবস্থায় যখন সিদ্ধান্ত হলো এগোতে হবে, তখন যখন প্রশ্ন এলো সবাইকে আত্মগোপন করতে হবে, সেই রাতের ঘটনাটা পরিষ্কার লিখে দিয়ে গেছেন, একদম আরও নিশ্চয়ই অনেকের হাতে আছে, বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব বাই ডক্টর কালিদাস বৈদ্য, one of the top Bengali Hindu leaders who was associated to Mujibur Rahman in this movement. এইবার এই জায়গাটা পড়ছি, পেজ নাম্বার 134, মুজিবের আত্মগোপনের আলোচনা। অবস্থা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চিত্তবাবুর কাছ থেকে নির্দেশ এলো, আমি মুজিবের সঙ্গে আলোচনা বসলাম। স্বাভাবিকভাবেই আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তার কথাবার্তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা গেল বাংলাদেশকে স্বাধীন করার চেয়ে
অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিলেন। এই সময় আমি তার আত্মগোপনের কথা তুললাম। চিত্তবাবু আমাকে আগেই বলেছিলেন যে তার আত্মগোপনের ব্যবস্থা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন, চিত্তবাবু করে ফেলেছেন। আমি মুজিবকে বললাম, দেশের পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে শীঘ্রই আপনার আত্মগোপন করা উচিত। তার আত্মগোপনের জন্য 3টি পথের কথা আমরা আলোচনা করেছিলাম, যার মধ্যে প্রথম এবং প্রধান পথ ছিল ভারতে পালিয়ে যাওয়া। আমি তাই তাকে বললাম, বাংলাদেশে আত্মগোপন করে থেকে আপনার পক্ষে সম্ভব নয়, কারণ তখনকার সব লোকই হয় আপনাকে দেখেছে নয়তো আপনার ছবি দেখেছে। তাই সব থেকে ভালো হয় যদি আপনি ভারতে চলে যান। ইতিমধ্যে চিত্তবাবু যে নিরাপদে, হোপ আই এম অডিবল, ইতিমধ্যে চিত্তবাবু যে নিরাপদে হ্যাঁ, ইতিমধ্যে চিত্তবাবু যে নিরাপদে তার আত্মগোপন করে থাকার সমস্ত ব্যবস্থা করে এসেছেন, তাও তাকে বললাম। আমি আরও বললাম যে ইচ্ছে করলে তিনি তার সঙ্গী সাথীদের নিয়েও ভারতে যেতে পারেন এবং সেখানে সকলেরই থাকার ব্যবস্থা করা হয়েছে, সুবন্দোবস্ত করা হয়েছে। তাকে আমি আরও বলেছিলাম যে ভারতে গিয়ে রাষ্ট্রপ্রধানের মর্যাদা পাবেন এবং সমস্ত সুযোগ তার থাকবে। তিনি সব শুনে হুঙ্কার দিয়ে বললেন, কবিরাজ, ভারতের মাটি থেকে আমি স্বাধীনতা সংগ্রাম চালাবো না। আমিও প্রায় সঙ্গে সঙ্গে তাকে বললাম, দেশে থেকে স্বাধীনতা সংগ্রাম চালাতে পারলেই সব থেকে ভালো হয়, কিন্তু তা বড়ই কঠিন কাজ। দ্বিতীয়টি তার নিজস্ব নির্ধারিত পথ, তা তিনিই বেছে নেবেন। সবশেষে আমি তাকে তৃতীয় পত্রের কথা বললাম। বিশেষ জরুরি অবস্থায় আত্মগোপন সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তখন তৃতীয় পত্রই গ্রহণ করতে হবে। তা হলো নিকটবর্তী একটি বিশেষ দূতাবাসে তাকে আশ্রয় নিতে হবে। সেই পরিস্থিতিতে দেওয়াল টপকে দূতাবাসে ঢুকবার জন্য একটি হালকা মই আগে থেকেই তৈরি করে রাখা আছে এবং আমি সেই কস্তাকে বললাম। এভাবে তাকে নিরাপত্তার সব দিকগুলোর কথা বলে এবং সব রকম আশ্বাস দিয়ে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। তাকে আমি বারবার বললাম যে উক্ত দূতাবাসে পৌঁছতে পারলে তার জীবনের কোনো ভয় থাকবে না। সেই দূতাবাসের তথ্য তথা যে দেশের দূতাবাস সে দেশের সরকারের দেওয়া আশ্বাসের ভিত্তিতেই তাকে সেই কথা বলা হয়েছিল, তাও তাকে আমি জানিয়ে দিই। মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আমার মনে প্রশ্ন জাগলো, কেন ভারতে যাবার কথা বলার সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে গেলেন। উপরন্তু ইয়াইয়ার সঙ্গে ঘন ঘন বৈঠক করে তিনি কি বিষয়ে আলোচনা করছেন তার কোনো হদিস কেন তিনি দিলেন না। আর একটা প্রশ্ন আমার মনে উঁকি মারছিল, তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রশ্ন কি তিনি আপাতত স্থগিত রেখেছেন? চিত্তবাবু কলকাতায় ছিলেন, তাই তার সঙ্গে ব্যাপারে আলোচনার সুযোগ ছিল না। তবে আমার একক চিন্তা মনে এই হলো যে মুজিবের প্রতি আমার প্রাথমিক সন্দেহ বাস্তব রূপ নিতে চলেছে। এতদিন ধরে ক্রমাগত বাঙালি জাতীয়তাবাদের কথা আমাদের গোপনে বললেও চরম মুহূর্তে তার ইসলামী সংস্কার ত্যাগ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, এখানে আরও অনেক কথা আছে। এবার এই যে মুজিব এই জায়গাটা রহস্য এখনও রয়ে গেছে। তাকে ঘরে এসে পাক আর্মি অ্যারেস্ট করেছিল, নিজে হেঁটে হেঁটে ক্যান্টনমেন্টে গিয়ে ধরা দিয়েছিলেন, এখানে এখনও প্রশ্ন আছে। এবং যাই হোক, একই জিনিস, গান্ধীর মতো আচরণ, ধরা দিলেন এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল এই জায়গাটা যে তোমরা ম্যাসাকার শুরুতে প্রথমে তোমরা হিন্দুদেরকে এক নাগাড়ে খুন করে যাও, কারণ হিন্দুরা বেশি চাইছে এখন পৃথক বাংলাদেশ, এবং তারপরে যা খুন হবে এবং রক্তের বন্যা বয়ে গেলে তারপর আমাকে জেল থেকে বেরিয়ে এলে তখন এই জনগণকে শান্ত করা আমার পক্ষে সহজ হবে। কারণ তখন তো রক্তস্নাত ক্লান্ত জনগণ, তখন যে কোনো একটা কম্প্রোমাইজ ফর্মুলা জনগণ গ্রহণ করে নেবে। এই ছিল তো আন্ডারস্ট্যান্ডিং, এই তো মুজিবরের সঙ্গে পাকের আন্ডারস্ট্যান্ডিং। এবং দেখুন, গায়ে হাত পড়েনি, একদম হাত পড়েনি। পাকিস্তান সেখান থেকে লন্ডন, ভাই, একদম। এবং
তারপরে অ্যাজ অ্যাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার পরে আবার 6 মাসের মধ্যে চলে গেলেন পাকিস্তানে ভুট্টোর সঙ্গে গলাগলি করতে। তারপরে ওয়ার্ল্ড ইসলামিক ফোরামে চলে গেলেন, সেখানে প্রেম করতে। এই তো হচ্ছে ইসলাম প্রীতি। হারিয়ে গেল, মন থেকে ভুলে গেল যে এই যে নিক্সন ডকুমেন্ট বলেছে ডিক্লাসিফাইড যে 1 কোটি লোক খুন হয়েছিল, মেনলি হিন্দুজ, সব ভুলে গেলে। ইভিন হাসিনা গভর্নমেন্ট বলেছে 40 লক্ষের মতো লোক খুন হয়েছিল। হাসিনা গভর্নমেন্টের সময় হোয়াইট পেপার হয়েছে, 30 লক্ষ লোকের নাম এনলিস্ট হয়েছে। মুজিবুর রহমান সব ভুলে গেল। একদম চিটিংবাজ, চিটিংবাজ, ঠিক গান্ধীর মতো চিটিংবাজ। আমি সোমনাথবাবু, আমি এনআরএস এবং বিআর সিং হসপিটালের মাঝে রাস্তার পাশে দক্ষিণ দিকে এনআরএসের দেওয়াল ঘেঁষে 2টো স্ট্যাচু আছে পাশাপাশি, গান্ধী এবং মুজিবুর রহমানের। আমার দেখলেই হাসি পায় যে এটা ঐতিহাসিক সত্য। দুটোই চিটিংবাজ। ওয়ান অফ দিস ভারত, আদার ওয়ান ইজ দ্যাট বাংলাদেশ। দুটোই চিটিংবাজ। আজকে বাংলাদেশে যে রক্তক্ষরণ, অনেক পাপ, অনেক পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এবং ওখানে বাংলাদেশ মুক্ত হয়েছিল মুজিবের জন্যে নয়, মুজিবের নামটা লোকে নিয়েছে। যেমন ভারতবর্ষের লোক গান্ধীর নামটা নিয়েছে, ভেতরের শক্তিটা আলাদা। ইন্দিরা গান্ধীর নন্দনে নয়, ইন্দিরা গান্ধীর জন্যও নয়। অ্যাবসলিউটলি এ ডিফারেন্ট মেকানিজম। ইন্দিরা গান্ধীও চায়নি বাংলাদেশ মুক্ত হোক। যদি তাই হতো তাহলে সিমলা এগ্রিমেন্টের টেক্সটটা অন্য রকমের হতো। আর মুজিবুর রহমানও চায়নি বাংলাদেশ মুক্ত হোক। যদি চাইতো তাহলে বাংলাদেশে ফিরে এসে তার আচরণটা অন্য হতো। তাজিউদ্দিন আর তার সহযোগীদের উনি তাড়িয়ে দিতেন না, এবং তার ভুট্টো প্রীতি, পাকিস্তান প্রীতি এত উগ্রভাবে দেখা দিত না। তরুণবাবু, কথাগুলো বলছি অনেকের গায়ে লাগবে। ইতিহাস লেখা এত সহজ নয়। একদম ফ্যাক্টস, ন্যারেশনটাই হিস্ট্রি না। স্টোরি ইজ নট হিস্ট্রি। স্টোরি যতক্ষণ পর্যন্ত ক্রিটিক্যালি অ্যানালাইজড হয়ে এবং করবোরেট করছে বিভিন্ন অ্যাঙ্গেলস থেকে, বিভিন্ন ফ্যাক্টসের থ্রু দিয়ে, তখন পর্যন্ত গান্ধীকে মহান বললেই হবে না, মুজিবকে মহান বললেই হবে না। ইতিহাস বড় নিষ্ঠুর। হিস্ট্রি একটা ওয়ান অফ দ্য ডেফিনিশন অফ হিস্ট্রি ইজ দিস: history is records of the past analyzed in the present to be reanalyzed in the future in the eye of newly discovered documents. হ্যাঁ তরুণবাবু, থ্যাংক ইউ। যেমন আমাদের চটি করেছে যে এসআইআর বন্ধ করো নয়তো দেশ টুকরো হয়ে যাবে, আমি তো বললাম এটা হচ্ছে যে একদম বিলংস টু সিকুমাকো গঙ্গুর গ্রুপ এবং ব্রেক ইন্ডিয়া গ্রুপসের মেম্বার। এই সিপিএম টিএমসিপি কোনো তফাৎ নেই, আরও ভয়ঙ্কর রূপ, সিপিএমের আরও ভয়ঙ্কর রূপ। মুজিব মনে প্রাণে বঙ্গভাষী এবং ইসলাম সরকারের পক্ষে, ইসলামী সরকারের পক্ষে হিন্দু বঙ্গদেশ উনি ব্যবহার করেছেন। ইয়েস, গান্ধী ইজ ব্রিটিশ প্রজেক্টেড মিনিম্যাল হিরো। সিকুমাকু অবশ্যই। ভাস্বর, তমাল দাশগুপ্ত ওয়াচিং, পুঁজিবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই স্লোগানটা বাঙালি হিন্দু জনগণ খুব খেয়েছে, খুব খেয়েছে। খুব ভালো। এরা একদম সিপিএমকে ভোট দাও, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে মার্ক্সবাদ এসে গেলেই বিপ্লব হয়ে যাবে, রাস্তাঘাট সোনায় রূপায় মোড়া হয়ে যাবে, কারো কোনো দুঃখ থাকবে না, সব একদম। এই করে পার্টির ফান্ড বেড়েছে, আর নিজের নেতাদের ছেলে মেয়ের বউরা ইউএসএ আমেরিকাতে গিয়ে সেটেল করেছে, আর প্রত্যেকের ফান্ড বড় হয়েছে। অলিভিয়া, ব্রিং দেম। আজকে এই কথা, আজকে রাখছি। কতক্ষণ হলো? ইয়েস, অ্যাবাউট 50 minutes. লেট মি স্টপ হিয়ার টুডে। আমি আর হয়তো কদিন কথা বলতে পারবো না। শুভরাত্রি, শুভরাত্রি। অমিত বাগ ইজ ওয়াচিং। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। শুভরাত্রি।